একজন মানুষ যে দিনের বেলায় অ্যাকাউন্টেন্টের কাজ করে কিন্তু রাত নামলেই হয়ে যায় এই দুনিয়ার সবথেকে বিপজ্জনক অ্যাসাসিন। সে কথা বলে না, চিৎকার করে না, সে শুধু হিসাব করে আর গুলি চালায়। আর তার থেকেও বড় কথা, সে অত্যন্ত প্রতিভাবান কিন্তু একজন অটিস্টিক। তাহলে চলুন শুরু করা যাক দ্য অ্যাকাউন্টেন্ট। মুভির শুরুতেই আমরা একজন FBI এজেন্টকে দেখতে পাই যার নাম রে কিং। সে এসেছিল একজন বিপজ্জনক ব্যক্তিকে গ্রেফতার করার জন্য, কিন্তু সে যখন পৌঁছায় দেখতে পায় সে এবং তার সকল দলবল নৃশংসভাবে খুন হয়েছে। সে বুঝতে পারে কিছুক্ষণ আগেই কেউ তাদেরকে হত্যা করেছে। আর তখনই আমরা সেই ব্যক্তিকে দেখতে পাই যে এই সকল সন্ত্রাসীদেরকে হত্যা করেছিল। সে এখন রেকিংয়ের দিকেও বন্দুক তাক করে। রেকিং বুঝতে পারে তার সময় শেষ, কিন্তু অদ্ভুতভাবে সেই ব্যক্তি তাকে না মেরে সেখান থেকে চলে যায়। আপনারা অবশ্যই এই ঘটনাটা মনে রাখবেন, এর কাহিনী লাস্টে গিয়ে বের হবে। যাই হোক, এই দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই যার নাম ক্রিশ্চিয়ান। সে তার বাবা মায়ের সঙ্গে ডক্টর দেখাতে এসেছিল। আসলে এই ক্রিশ্চিয়ান অটিজমের রোগী ছিল, আর তার রোগটা ছিল এমন, সে কারো চোখে চোখ রেখে কথা বলতে পারত না, আর তার আত্মবিশ্বাস ছিল খুবই কম। তবে ক্রিশ্চিয়ান ছিল গণিতে অসাধারণ। সে কঠিন কঠিন হিসাব মুহূর্তের মধ্যে সমাধান করতে পারত। ডক্টর ক্রিশ্চিয়ানকে দেখে তার বাবা মাকে বলে, আপনারা একে আমার কাছে রেখে যান, তাহলে আমি আর ঠিকঠাক চিকিৎসা করতে পারবো। কিন্তু তার বাবা ছিল একজন সৈনিক। সে এতে মোটেও রাজি ছিল না, কারণ তার বাবা খুব ভালো করেই জানে এখানে বড় হলে তার ছেলে হয়তোবা সুস্থ হবে, কিন্তু হয়ে উঠবে ভীতু এবং কাপুরুষ। আর এই সমাজ ভীরু এবং কাপুরুষকে দাম দেয় না। আর এরই মধ্যে আমরা দেখতে পাই ক্রিশ্চিয়ান একটি পাজল সলভ করার চেষ্টা করছে। তবে পাজলের একটি অংশ হারিয়ে গিয়েছিল, যার ফলে সে এখন ভয়ঙ্করভাবে চিৎকার করতে শুরু করে। কারণ তার একটি সমস্যা ছিল যে সে একবার যে কাজ শুরু করে তা শেষ না করে কোনোভাবেই ক্ষান্ত হয় না। তবে তখনই সেখানে আরও একটি অটিস্টিক মেয়ে চলে আসে এবং সেই হারানো পাজলের টুকরা তাকে দেয়, আর এটি সমাধান করে তারপরে ক্রিশ্চিয়ান শান্ত হয়। কিন্তু আমরা দেখতে পাই ক্রিশ্চিয়ানের মা কোনোভাবেই চায় না তাকে বাসায় নিয়ে যেতে, কারণ সে এই অটিস্টিক ছেলেকে নিয়ে একদম বিরক্ত। আর এখানে ক্রিশ্চিয়ানের মা বাবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তবে ক্রিশ্চিয়ানের বাবা ঠিক করে ফেলে সে কোনোভাবেই তার ছেলেকে এখানে রাখবে না, আর সে ক্রিশ্চিয়ানকে বাসায় নিয়ে যায়। যাই হোক, এরই মধ্য দিয়ে দৃশ্য চেঞ্জ হয় এবং অনেক বছর পার হয়ে যায়। আর দেখা যায় সময়ের সাথে সাথে ক্রিশ্চিয়ান এখন অনেক বড় এবং দক্ষ অ্যাকাউন্টেন্টে পরিণত হয়েছে। আর এখন তার সামনে তার ক্লায়েন্ট এক বৃদ্ধ দম্পতি বসেছিল। তাদের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ এবং তাদের অনেক টাকা ট্যাক্স দিতে হতো। ক্রিশ্চিয়ান তাদের এখানে এমন একটি পদ্ধতি বলে দেয় যাতে তাদের ট্যাক্স খুবই কম দিতে হবে। এতে তারা প্রচণ্ড খুশি হয়। আর ক্রিশ্চিয়ানকে বলে, আমাদের অনেক বড় ফার্ম হাউস আছে, তুমি একদিন সময় করে সেখানে এসো, আর সেখানে শুটিং পয়েন্টও রয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো শুটিং প্র্যাকটিস করো। আর এরপরে আমরা FBI-এর হেডকোয়ার্টার দেখতে পাই। একটি মেয়ে সেখানে আসে, তার নাম ছিল ম্যাডেনা। সেখানে চাকরির জন্য এসেছিল। হেড বলে, আমি তোমার ব্যাপারে অনেক অনুসন্ধান করেছি, তুমি আগে যেখানে কাজ করতে সেখানে খুব ভালো কাজ করেছো। তবে তখনই হেড তার সামনে একটি ফাইল রাখে আর বলে, আমি এও জানি যে তুমি অনেক মানুষকে খুন করেছো। এখন মেডিনা বুঝতে পারে এখানে তার চাকরি হবে না, তাই সে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু হেড তাকে থামায় এবং বলে, এগুলো আমি কাউকে বলবো না, তবে তার বদলে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। সে একটি মানুষের ছবি দেখায় যেখানে অর্ধেক মুখ দেখা যায়। সে বলে, সবাই এই ব্যক্তিকে দ্য অ্যাকাউন্টেন্ট নামে চেনে। সে অপরাধীদের সঙ্গে কাজ করে, তাদের কালো টাকা সরকারের কাছ থেকে লুকিয়ে রাখে এবং মানি লন্ডারিংও সাহায্য করে। আমি চাই তুমি তাকে যে করেই হোক খুঁজে বের করো, আর তোমার সময় 1 মাস। যদি পারো তাহলে চাকরিটি পাবে, আর যদি না পারো তাহলে তো চাকরি পাবেই না, উল্টো তোমাকে জেলেও যেতে হবে। যার ফলে মেডিনা রাজি হয়ে যায়। আর যেই FBI এজেন্ট, এর নাম রে কিং, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যাই হোক, দৃশ্য আবারও চেঞ্জ হয় এবং আমরা ক্রিশ্চিয়ানকে দেখতে পাই। সে একটি কাঠের অথবা লোহার টুকরো দিয়ে পায়ের উপরে জোরে জোরে বেলছিল। আসলে যারা কুমফু বা ক্যারাটে প্র্যাকটিস করে তারা পা শক্ত করার জন্য এই ধরনের এক্সারসাইজ করে থাকে, যদিও এতে প্রচণ্ড কষ্ট হয়। আর এরই মধ্য দিয়ে তার পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে তার এই অসুস্থতার কারণে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার বাবা তাকে অনেক থামানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। এটা দেখে ছোট ক্রিশ্চিয়ান নিজেকে আঘাত করতে শুরু করে, তবে তার বাবা তাকে থামায় এবং আগলে রাখে। এ থেকে বোঝা যায় যে শেষ পর্যন্ত তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন আমরা আবারও বর্তমানে ফিরে আসি। আর এখন আমরা সেই বৃদ্ধ দম্পতির ফার্ম হাউস দেখতে পাই। আর সেখানে ক্রিশ্চিয়ান চলে আসে এবং প্র্যাকটিস করতে থাকে।
আর আমরা তার নিশানাবাজি দেখে বুঝতে পারি সে এক অসাধারণ স্নাইপার, আর নিশ্চয়ই সে অনেক আগে থেকেই এই স্নাইপিং প্র্যাকটিস করে। এরপরে সে প্র্যাকটিস শেষে নিজের বাসায় চলে আসে, আর তখন আমরা দেখতে পাই সে একটি সিক্রেট বাংকারের মতো জায়গায় থাকে, আর সেখানে রয়েছে অনেক দামি এবং রেয়ার অস্ত্র, অনেক দামি পেইন্টিংও রয়েছে, এবং সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সির টাকা ছিল। আর এ থেকেই আমরা বুঝতে পারি সে সাধারণ কোনো মানুষ নয়। তবে প্রশ্ন আসে সে এগুলো কিভাবে পেল, আর এর জন্য আমরা আবারও অতীতে যাব, আর আমরা জানতে পারি ক্রিশ্চিয়ান একসময় জেলে ছিল, আর সে সেখানে এক অসাধারণ অ্যাকাউন্টেন্টের সাক্ষাৎ পায় যার নাম ছিল জেফ্রি। যদিও ক্রিশ্চিয়ান কিভাবে জেলে গিয়েছিল এটি আমরা আরও পরে জানতে পারবো। অ্যাকচুয়ালি এই মুভিটাই এমন, একবার এক এক রকম দৃশ্য দিয়ে এই মুভিটাকে সাজানো হয়েছে। যাই হোক, এই জেলে জেফ্রির সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো হয়ে ওঠে। জেফ্রি একসময় অনেক বড় বড় লোকদের হয়ে অ্যাকাউন্টেন্টের কাজ করত, আর সেই ক্রিশ্চিয়ানকে সবকিছু শেখায়। সে বোঝায় কিভাবে টাকা পাচার করতে হয়। শুধু তাই না, কোনো কোম্পানির ভেতরকার লোক যদি টাকা চুরি করতে চায় তাহলে তারা কোন কোন উপায়ে টাকা চুরি করতে পারে। আর যেহেতু ক্রিশ্চিয়ান ছিল অত্যন্ত ট্যালেন্টেড, তাই সে খুবই দ্রুত সবকিছু শিখে ফেলে। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে, আর দেখা যায় একটি মেয়ে তাকে ফোন করে এবং বলে অনেক লোক এখন তোমার উপরে নজর রাখছে, তুমি একটু সাবধানে থেকো। ক্রিশ্চিয়ান জাস্ট বলে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনারা এই ঘটনাটাও মনে রাখবেন, ভবিষ্যতে এই নিয়েও কাহিনী বের হবে। এরই মধ্যে ক্রিশ্চিয়ান কাজের জন্য অনেক বড় একটি রোবোটিক কোম্পানিতে চলে আসে। আসলে এই কোম্পানি অনেকগুলো শেয়ারের উপরে চলত, আর এই শেয়ারের দুইজন মালিক তাকে এখানে ডেকে এনেছিল। মহিলাটির নাম ছিল রিটা এবং পুরুষ ব্যক্তির নাম ছিল ফ্রান্সিস। তারা তাকে বলে এই কোম্পানি থেকে ভেতরে ভেতরে কিভাবে যেন প্রচুর টাকা চুরি হয়ে যাচ্ছে, আমরা এই তদন্তের ভার তোমার উপরে দিতে চাই। ক্রিশ্চিয়ান এখন সবকিছু শুনে রাজি হয়ে যায় এবং তার কাজে নেমে পড়ে। অন্যদিকে আমরা ম্যাডিনাকে দেখতে পাই যে অ্যাকাউন্টেন্টকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনো ক্লুই বের করতে পারছে না। এখন আমরা দেখি ব্যাক্স নামের এক মানুষকে, যে এক ভাড়াটে খুনি। সে একজনকে গাড়ির ভেতরে বসিয়ে হুমকি দিচ্ছিল। অন্যদিকে আমরা ক্রিশ্চিয়ানকে কোম্পানিতে দেখতে পাই। সেখানে সে একটি মেয়ের সঙ্গে দেখা করে। সে ছিল এই কোম্পানির বর্তমান অ্যাকাউন্টেন্ট। সে বলে আমিও আগে বুঝেছিলাম যে কেউ এখান থেকে টাকা চুরি করছে, কিন্তু আমি কোনো প্রমাণ বের করতে পারিনি। সে আশা করছিল ক্রিশ্চিয়ান তার সাথে মিলে একসঙ্গে কাজ করবে, কিন্তু ক্রিশ্চিয়ান বলে সরি, আমি কারো হেল্প নেই না, আমি সবসময় একাই কাজ করি। আর সে অ্যাকাউন্টেন্ট মেয়েটিকে সেখানে রেখেই চলে যায়। এর ফলে সেই মেয়েটি অনেক কষ্ট পায়। এদিকে মেডিনা একটি কনফারেন্সে আসে। এই সময় তার কোম্পানি থেকে তাকে ফোন করা হয়। তারা বলে যে ছবিগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে, আমরা একটি ভিডিও পেয়েছি যেখানে ঠিক সেই রকম দেখতে একজন মানুষকে সবাই গুলি করে মারার চেষ্টা করছিল। মানে মেডিনাও গোপনে গোপনে বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই অ্যাকাউন্টেন্টের খোঁজখবর নেয়ার চেষ্টা করছিল। আর এদিকে আমরা ক্রিশ্চিয়ানকে দেখতে পাই। সে শুধু কম্পিউটারে না, সে হাতে কলমে কাজ শুরু করে দেয়। সে সকল কিছু হোয়াইট বোর্ডে লিখতে শুরু করে এবং জায়গার কম পড়লে পুরো অফিসের দেয়াল থেকে শুরু করে কাচেও লিখতে শুরু করে। এদিকে মেডিনা সেই অ্যাকাউন্টেন্টের কণ্ঠস্বর মিলানোর চেষ্টা করছিল, কারণ সে একটি ভয়েস ক্লিপ পেয়েছিল। কিন্তু সে যখন ভয়েস শোনে তখন বুঝতে পারে সে এমন একটি ভাষা বলছে যার কোনো অর্থ নেই। আর সে আরও ঘাটাঘাটি করে বুঝতে পারে এই ধরনের শব্দ শুধু তারাই বলে যারা এক ধরনের অটিস্টিক। এর ফলে সে স্পষ্টভাবে বুঝতে পারে সে যাকে খুঁজছে সে অটিজমের রোগী। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিশ্চিয়ান শেষ পর্যন্ত হিসাব করে বের করে ফেলেছে যে আসলেই এই কোম্পানি থেকে টাকা চুরি হচ্ছে। সে টাকার অ্যামাউন্টও বের করে ফেলে, কিন্তু এখন পর্যন্ত বের করতে পারেনি যে টাকা আসলে কোথায় যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে সে তাও বের করে ফেলে এবং বর্তমান যে অ্যাকাউন্টেন্ট মেয়ে ছিল তাকে সে বলে দেখো, এই কোম্পানি থেকে এমন এক জায়গায় টাকা পাঠানো হচ্ছে যেই কোম্পানির কোনো অস্তিত্বই পৃথিবীতে নেই। তবে এরই মধ্যে সেখানে এই কোম্পানির এক শেয়ার হোল্ডার রিটা চলে আসে এবং জিজ্ঞেস করে কাজের কত দূর। তখন ক্রিশ্চিয়ান তাকে জানায় যে সে সকল কিছু বের করে ফেলেছে, শুধুমাত্র বের করা বাকি যে কোন ব্যক্তি এই কাজটি করছে। তবে বেশিক্ষণ লাগবে না, খুব দ্রুতই আমি বের করে ফেলব। অন্যদিকে আমরা ব্র্যাক্সকে দেখতে পাই। সে সেই রোবোটিক কোম্পানির আরেকজন শেয়ার হোল্ডারের বাড়িতে যায় আর তাকে একটি বিষের ইনজেকশন দেয় এবং বলে তুমি এটি নিজেই নিজের শরীরে পুশ করো, আর যদি পুশ না করো তাহলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলব। তুমি নিজে মরলে সুবিধা এই যে তুমি তোমার ইন্স্যুরেন্সের টাকা পাবে, আর যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে তোমার বউ তোমার ইন্স্যুরেন্সের কোনো টাকাই পাবে না। রোবোটিক্স কোম্পানির এই মালিক যখন বুঝতে পারে তাকে মরতেই হবে, বাঁচার কোনো উপায় নেই,
তখন সে তার স্ত্রীর কথা চিন্তা করে সেই বিষ নিজের শরীরে পুশ করে এবং মারা যায়। পরদিন ক্রিস্টিয়ান যখন হিসাব করার জন্য কোম্পানিতে আসে তখন দেখতে পায় তার সকল হিসাব নিকাশ মুছে ফেলা হচ্ছে। সে আটকানোর চেষ্টা করে, তবে তখনই সেখানে ফ্রান্সিস চলে আসে, যে তাকে এই কাজের জন্য নিয়োগ দিয়েছিল। কিন্তু সে এখন ক্রিস্টিয়ানকে বলে, দেখো, আমরা মূল অপরাধীকে খুঁজে পেয়েছি, এবং সে যখন বুঝতে পেরেছে যে সে ধরা পড়ে গিয়েছে তখন সে বিষের ইনজেকশন নিয়ে আত্মহত্যা করেছে। তাই তুমি এখন তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যেতে পারো। তবে ক্রিস্টিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে এর মধ্যে কোনো না কোনো ঝামেলা রয়েছে, কিন্তু সে স্পষ্টভাবে বলে দেয় যে তার আর এখানে কোনো প্রয়োজন নেই, বাকিটা সে নিজেই সামলে নিতে পারবে। তবে ক্রিস্টিয়ান খুব ভালো করেই বুঝতে পারে যে এর মধ্যে কোনো ঝামেলা রয়েছে আর এই কাজটি এখনও শেষ হয়নি। আর আমরা খুব ভালো করেই জানি যে ক্রিস্টিয়ান কোনো কাজ বাকি রাখা পছন্দ করে না, তাই সে ডিসাইড করে ফেলে সে এই নিয়ে আরও তদন্ত চালিয়ে যাবে। যাই হোক, ক্রিস্টিয়ান তার মাথা ঠান্ডা করার জন্য গাড়ি নিয়ে সেই ফার্ম হাউসের দিকে রওনা দেয় যেখানে সে টার্গেট প্র্যাকটিস করত। তবে আমরা দেখতে পাই একটি গাড়ি তাকেও পিছু করছে। এরই মধ্যে তার আরও একটি অতীত মনে পড়ে যায়, যেখানে সে দেখতে পায় সে আর তার ছোট ভাই মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। তার বাবা তাদেরকে এটি শিখিয়েছিল এবং বলেছিল কখনো দুর্বল হবে না, এই পৃথিবী দুর্বলকে মনে রাখে না। এখান থেকে আমরা এও বুঝতে পারি তার বাবাই তাদের দুই ভাইকে ফাইটিং থেকে শুরু করে অস্ত্র চালানো শিখিয়েছিল। যেহেতু তার বাবা একজন সৈনিক ছিল, তাই এটি ছিল তার জন্য খুবই সহজ। অন্যদিকে ফার্মে দুইজন গুন্ডা চলে আসে এবং সেই বৃদ্ধ দম্পতিকে ভয় দেখানোর চেষ্টা করে। তাদেরকে বলে, তোমরা গিয়ে সেই অ্যাকাউন্টেন্টকে মেরে ফেলো। তবে ক্রিস্টিয়ান এই দৃশ্যটি দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে স্নাইপার দিয়ে একজনকে মেরে ফেলে। তখন আর এক গুন্ডা বুঝতে পারে যে সে বিপদে পড়েছে, তাই সে মহিলাকে গান পয়েন্টে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিয়ান চলন্ত গাড়িতেই হেডশট করে সেই ব্যক্তিকেও মেরে ফেলে এবং আরেকজন যে ছিল তাকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে যে সে কেন তাকে মারতে এসেছে। তখন সেই সন্ত্রাসী স্বীকার করে যে তার কোনো দোষ নেই, রোবোটিক্স কোম্পানির মালিক তাকে এবং তাদের কোম্পানির যে বর্তমান অ্যাকাউন্টেন্ট ডানা এই দুইজনকে মারতে বলেছে। তখন ক্রিস্টিয়ান তাকে জিজ্ঞেস করে কোন মালিক এই অর্ডার দিয়েছে, কিন্তু সেই সন্ত্রাসী জানায় সে এই ব্যাপারে কিচ্ছু জানে না। এখন ক্রিস্টিয়ান বুঝতে পারে ডানাও বিপদে রয়েছে, তাই সে ডানাকে বাঁচানোর জন্য রওনা দেয়। অন্যদিকে আমরা ডানাকে দেখতে পাই যে হোটেলে নিজের রুমের দিকে যাচ্ছিল, তবে তার আগেই এই সন্ত্রাসীরা তাকে ঘেরাও করে ফেলে। অ্যাকচুয়ালি এরা এখানে তাকে মারতে এসেছিল। তবে ডানা এটি বুঝতে পারে এবং ঠিক করে অন্তত সে শেষ চেষ্টা করবে, তাই সে এখন তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে এবং দৌড়ে তার রুমে চলে আসে আর হাতের কাছে যা পায় তাই দিয়েই তাদের সঙ্গে লড়াই করতে থাকে। তবে এরই মধ্যে ক্রিস্টিয়ান রুমে চলে আসে এবং মুহূর্তের মধ্যে গুলি করে একে একে সকল সন্ত্রাসীকে মেরে ফেলে। আর এরপরে সে ডানাকে নিয়ে তার নিজের রুমে চলে আসে। ডানা এখন ক্রিস্টিয়ানের এসব জিনিসপাতি দেখে একদম স্তম্ভিত হয়ে যায়। সেভাবে একজন অ্যাকাউন্টেন্টের কাছে এত অস্ত্র, টাকা এবং পেইন্টিং কিভাবে থাকতে পারে। সে বুঝতে পারে ক্রিস্টিয়ান আসলে বিশ্বের সবথেকে বিপজ্জনক অপরাধীদের হয়ে কাজ করে। এদিকে মেরিনা এজেন্সি থেকে তথ্য পায় যে লোকটিকে সে খুঁজছিল সে মানসিকভাবে অসুস্থ। ক্রিস্টিয়ান ডানাকে এক হোটেলে নিয়ে আসে। ডানা জিজ্ঞেস করে, তুমি এগুলো সব কোথায় শিখলে? ক্রিস্টিয়ান বলে, আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে শিখিয়েছিল যাতে আমি নিজেকে রক্ষা করতে পারি, কিন্তু আমি অটিজমের রোগী, আমি মানুষের সাথে থাকতে পারি না। ডানা তার গল্পও তার সঙ্গে শেয়ার করে। এখন ক্রিস্টিয়ান রোবোটিক কোম্পানির বিষয়ে বলে, যে লোক টাকা চুরি করছিল সে সেই টাকার আবার কোম্পানির শেয়ার কিনছিল, এতে করে কোম্পানি আবার লাভে যায়। এটা ছিল কালো টাকা সাদা করার উপায়। এরপর ক্রিস্টিয়ান আরেক শেয়ার হোল্ডারের বাড়িতে যায়। সে দেখে ব্যাক্স ওখান থেকে বেরিয়ে আসছে। ভেতরে গিয়ে সে বুঝতে পারে ব্যাক্স ওই লোকটাকে মেরে ফেলেছে। এখন বোঝা যায় যত শেয়ার হোল্ডার রয়েছে প্রত্যেককে এই ব্যাক্সই মারছে, কিন্তু ব্যাক্সকে নিশ্চয়ই কোনো না কোনো শেয়ার হোল্ডার এই কাজ করার দায়িত্ব দিয়েছে, আর সেই শেয়ার হোল্ডারের পরিকল্পনা একাই পুরো কোম্পানির মালিক হওয়া। এদিকে মেডিনাও বুঝে যায় যে দ্য অ্যাকাউন্টেন্ট আসলে ক্রিস্টিয়ান। সে এফবিআই হেডের কাছে সকল তথ্য জমা দেয়। এদিকে ক্রিস্টিয়ান ডানার কাছে আসে। এরই মধ্যে তার আরও একটি অতীত মনে পড়ে যায়। ছোটবেলায় বেশ কিছু ছেলেপেলে তাকে এবং তার ভাইকে উত্ত্যক্ত করত, তবে তার বাবা তাদের দুই ভাইকে সেই উত্ত্যক্ত করা ছেলেদের সামনে নিয়ে আসে এবং বলে, যাও ওদেরকে মারো। আর সঙ্গে সঙ্গে সে আর তার ভাই মিলে সেই সকল ছেলেদেরকে মেরে একদম পাটপাট করে ফেলে। আর এটা মনে করার পরে সে ডানার জন্য একটি চিঠি লেখে সেখান থেকে রওনা দেয়, কারণ সে খুব ভালো করেই জানে
সে যদি ডানার সাথে থাকে তাহলে ডানাও বিপদে পড়তে পারে। অন্যদিকে মেডিনা এফবিআই হেডকে নিয়ে ক্রিশ্চিয়ানের বাড়িতে পৌঁছে যায়। তারা বাড়ি পরীক্ষা করে সকল অস্ত্রপাতি এবং জিনিসপত্র খুঁজে পায়। এক পর্যায়ে তারা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই ক্রিশ্চিয়ানই সেই লোক, দ্য অ্যাকাউন্টেন্ট। অন্যদিকে আমরা ব্রেক্সকে দেখতে পাই। সে রোবোটিক কোম্পানির এক শেয়ার হোল্ডারের সঙ্গে দেখা করে, যে তাকে অন্যান্য শেয়ার হোল্ডারদেরকে মারার কন্ট্রাক্ট দিচ্ছিল। আর দেখা যায় সে আর কেউ নয়, ফ্রান্সিস, যে মূলত ক্রিশ্চিয়ানকে শুরুতে তদন্ত করার দায়িত্ব দিয়েছিল এবং পরে আবার তাকে বের করে দিয়েছিল। অন্যদিকে এফবিআই হেড সবাইকে ক্রিশ্চিয়ানের বাড়ি থেকে বের করে দেয়। শুধুমাত্র সে এবং মেডিনা ভেতরে থাকে। হেড মেডিনাকে জিজ্ঞেস করে, তুমি এতগুলো মানুষকে কেন খুন করেছিলে? সে বলে, তারা জোর করে আমার বোনের কাছে ড্রাগ বিক্রি করছিল। আমি রেগে গিয়ে তাদের মেরে ফেলেছি। তারপর আমাকে জেলে পাঠানো হয়। মেডিনা জিজ্ঞেস করে, আপনি এই অ্যাকাউন্টেন্টকে কেন খুঁজছেন? তখন হেড বলে যে ফাইটের ভিডিও তোমার কাছে আছে, আমি সেই ফাইটে উপস্থিত ছিলাম। আমি একটি বড় গ্যাং ধরতে গিয়েছিলাম, কিন্তু সেই অ্যাকাউন্টেন্ট এসে সেই সকল গ্যাং মেম্বারকে মেরে ফেলেছিল। আমার দিকেও বন্দুক তাক করেছিল, কিন্তু আমাকে মারার আগে সে আমাকে একটি প্রশ্ন করেছিল, তুমি কি ভালো বাবা? আমি বলেছিলাম হ্যাঁ, আর তখন সে আমাকে না মেরে সেখান থেকে চলে যায়। তবে আমি তার মুখও দেখতে পাইনি। এটাই ছিল সেই দৃশ্য যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তারপর একদিন আমার কাছে একটি মেয়ে কল করে। সে আমাকে বড় বড় অপরাধী সম্পর্কে গোপনে তথ্য দিত। আমি একে একে সেই সব কেস সমাধান করতে শুরু করি। তার থেকে বড় কথা, এই মেয়েকে আমি চিনি না, আর এও জানতে পারি যে এই মেয়েও ক্রিশ্চিয়ান, মানে সেই অ্যাকাউন্টেন্টকে অপরাধীদের বিভিন্ন তথ্য দেয় এবং সে অনুযায়ী সেও তাদেরকে খুন করে। শুধু তাই না, আরও একটি ব্যাপার রয়েছে। আমি এক ব্যক্তির সম্পর্কে জানতে পারি। সে খুব বিপজ্জনক লোকদের সঙ্গে কাজ করত। সেও ছিল অনেক বড় এক অ্যাকাউন্টেন্ট এবং এই ব্যক্তিই ছিল সেই অ্যাকাউন্টেন্ট যার কাছ থেকে ক্রিশ্চিয়ান জেলখানায় কাজ শিখেছিল। তবে ক্রিশ্চিয়ানের আগেই সে জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং বের হয়ে আসে। কিন্তু যাদের হয়ে সে একসময় কাজ করত সেই সঙ্গী সাথেই সেই ব্যক্তিকে মেরে ফেলে। আর এই তথ্য জানার পরে ক্রিশ্চিয়ান জেল থেকে পালায় আর একে একে সকল ব্যক্তিকে মারতে শুরু করে যারা সেই ব্যক্তির খুনের জন্য দায়ী ছিল। আর মুভির শুরুতে ক্রিশ্চিয়ান যে গ্রুপকে মারছিল, যখনই হেড চলে আসে সেই গ্রুপই মূলত জেলখানার সেই অ্যাকাউন্টেন্টকে মেরেছিল। মেডিনা জিজ্ঞেস করে, সে জেলে গেল কেন? হেড বলে, যতটুকু আমি জানি, যখন তার মা তাকে ছেড়ে অন্য ব্যক্তিকে বিয়ে করে তার কিছুদিন পরেই তার মা মারা যায়। ক্রিশ্চিয়ান যখন তার মায়ের মৃতদেহ দেখতে যায়, তার সৎ বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলে। এতে ক্রিশ্চিয়ান খুব রেগে যায় এবং ঝগড়া বাঁধায়। তবে এরই মধ্যে সিকিউরিটি গার্ড চলে আসে এবং ক্রিশ্চিয়ানকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। আর এই মুহূর্তের মধ্যে ক্রিশ্চিয়ানের বাবা তার সামনে এসে দাঁড়ায় এবং গুলি লাগে তার বাবার গায়ে। এর ফলে তার বাবা মারা যায়। তবে সেখানকার সকলে মিলে ক্রিশ্চিয়ানের উপরেই দোষ চাপিয়ে দেয় যে সে তার বাবাকে খুন করেছে। তবে আদালতে ক্রিশ্চিয়ানও এই ব্যাপারে কিচ্ছু বলেনি। হতে পারে সে আসলেই নিজেকে দোষী মনে করছিল, অথবা এমনও হতে পারে বাবার মৃত্যুর শোকে সে কথা বলার শক্তিই হারিয়ে ফেলেছিল। যাই হোক, এখন মেডিনা হেডকে জিজ্ঞেস করে যে এই কথাগুলো আপনি আমাকে কেন বলছেন, এতে কি হবে? আর এখানে আমরা মূল একটি ঘটনা জানতে পারি। মূলত এই হেড ক্রিশ্চিয়ানকে গ্রেফতার করার জন্য তাকে খুঁজছে না, কারণ ক্রিশ্চিয়ানের বিরুদ্ধে তো কোনো মামলাই নেই। অ্যাকচুয়ালি সে কিছুদিন পরেই রিটায়ার করবে, আর সে চায় তার জায়গায় একজন সৎ এবং দক্ষ ব্যক্তি থাকুক, যে অন্তত সঠিক পথ বা বাঁকা পথ যেভাবেই হোক সমাজে শান্তি আনতে পারে এবং সন্ত্রাস দমন করতে পারে। তবে এরই মধ্যে ক্রিশ্চিয়ানের বাড়ির ফোনটি বেজে ওঠে। মেডিনা সেই ফোনটি রিসিভ করে, আর অপর পাশে ছিল সেই মেয়ে যে গোপনে সবসময় ক্রিশ্চিয়ানকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করত। আর সে ক্রিশ্চিয়ানকে তথ্য দেওয়ার চেষ্টা করে যে রোবোটিক্স কোম্পানির কোন শেয়ারের ব্যক্তি অন্যান্য শেয়ার মালিকদেরকে হত্যা করছে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ক্রিশ্চিয়ানকে দেখতে পাই। সেসব জেনে গিয়েছে যে কোন শেয়ারের মালিক অন্যদেরকে হত্যা করছে, আর সে এখন তার বাড়ির সামনে চলে এসেছে। তার বাড়ির মধ্যে অনেক সন্ত্রাসী এবং গার্ড ছিল, তাই সে স্নাইপার নিয়ে বাইরে থেকেই মারতে শুরু করে। সে মুহূর্তের মধ্যে একে একে বেশ কয়েকজন গার্ডকে মেরে ফেলে এবং এক পর্যায়ে সে বুঝতে পারে তাকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ব্র্যাক, যে সবথেকে ডেঞ্জারাস সিরিয়াল কিলার, সে তখন ফ্রান্সিসের বাসাতেই রয়েছে। ব্র্যাক্স এখন বাকি সন্ত্রাসীদেরকেও বাইরে গিয়ে ফাইট করতে বলে, আর সে ফ্রান্সিসকে বলে, আমি এখানে রয়েছি, তোমার কোনো ভয় নেই। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিশ্চিয়ান খুবই সহজে একে একে সকল সন্ত্রাসীকে মারতে থাকে, কেউই তাকে আটকাতে পারছিল না। ব্র্যাক্স তখন সিসি ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করে সেই ব্যক্তি আসলে কে, আর যখন সে চিনতে পারে
তখন সে একদম চমকে যায়, কারণ এই ক্রিশ্চিয়ানই হচ্ছে তার বড় ভাই। সে এখন সঙ্গে সঙ্গে সকল সন্ত্রাসীকে অ্যাটাক করা থামাতে বলে, কিন্তু দেখা যায় অনেকেই অ্যাটাক করেই চলেছে। আর তখনই সে একে একে নিজের দলের লোকদেরকেই মারতে শুরু করে এবং এক পর্যায়ে সে তার ভাইয়ের মুখোমুখি হয়। তারা একে অপরকে চিনতে পারে। তবে ব্র্যাক্স এখানে ক্রিশ্চিয়ানকে মারতে থাকে, তবে এটা কোনো সিরিয়াস অ্যাকশন ছিল না। সে বারবার বলতে থাকে তাদের জন্য তার জীবন ধ্বংস হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি তাদের বাবা যখন মারা গেল তখন ক্রিশ্চিয়ানকে তার বাবার হত্যার কারণে জেলে নিয়ে যাওয়া হয়। আর তখন ব্র্যাক পথে পথে ঘুরছিল, তাকে দেখার মতো কেউ ছিল না। তবে তার বাবা তাকে ছোটবেলায় অ্যাকশন করা শিখিয়েছিল কিভাবে লড়াই করতে হয়, আর সেটাকেই সে কাজে লাগিয়ে হয়ে যায় সমাজের সবথেকে বিপজ্জনক সিরিয়াল কিলার। যাই হোক, এক পর্যায়ে তারা শান্ত হয়। তবে এরই মধ্যে সেখানে ফ্রান্সিস চলে আসে এবং ব্যাক্সকে বলে, কি ব্যাপার, তুমি এখনো ক্রিশ্চিয়ানকে মারোনি? আর তখনই ক্রিশ্চিয়ান জাস্ট গুলি করে সেই শেয়ার হোল্ডারকে মেরে ফেলে। এরপরে ক্রিশ্চিয়ান ব্যাক্সকে বলে, আমি তোমার কাছে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও আসিনি, কারণ আমার বিরুদ্ধে পৃথিবীর সবথেকে বিপজ্জনক মানুষেরা রয়েছে। আমি চাইনি তুমি কোনো বিপদে পড়ো। তখন ব্যাক্স হাসতে হাসতে বলে, তুমি জানো না আমি নিজেই সবথেকে বড় বিপদ। যাই হোক, এখন ক্রিশ্চিয়ান ওঠে এবং সেখান থেকে রওনা দেয়। ব্যাক্স জিজ্ঞেস করে, আমি তোমার সঙ্গে কিভাবে দেখা করতে পারি? তবে ক্রিশ্চিয়ান বলে, আমাকে তোমার খুঁজতে হবে না, সময় আসুক আমি তোমাকে খুঁজে নেব। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা অতীত এবং বর্তমান একসঙ্গে দেখতে পারি। আর এখান থেকেই আমরা মুভির বেশ কিছু ঘটনা জানতে পারি। যে মেয়ে গোপনে ক্রিশ্চিয়ান এবং এফবিআই হেডকে বিভিন্ন অপরাধের ব্যাপারে তথ্য দিত, সেই মেয়ে আর কেউ নয়, সেই যে হসপিটালে ছোটবেলায় ক্রিশ্চিয়ানকে পাজেলের টুকরা দিয়ে তাকে মেলাতে সাহায্য করেছিল। আসলে এই মেয়ে কথা বলতে পারত না, কিন্তু তার জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছিল যার মাধ্যমে সে নিজের মনের ভাব বোঝাতে পারত। তবে এই মেয়ে ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে বড় বড় সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান করতে পারত। সে তার রুমে বসেই ইন্টারনেটের বিভিন্ন ডেটার মাধ্যমে তথ্য নিয়ে বের করত যে সমাজের কোন কোন অপরাধের পিছনে কার কার হাত রয়েছে, এবং সেগুলো সে ক্রিশ্চিয়ান এবং এফবিআই হেডকে জানাতো। অন্যদিকে আমরা আবারও ডানাকে দেখতে পাই। তবে তার কাছে ক্রিশ্চিয়ান একটি পেইন্টিং পাঠিয়েছে যেটি তার বাসায় ছিল, কারণ ডানা যখন ক্রিশ্চিয়ানের বাসায় গিয়েছিল তখন সে এই পেইন্টিংটি খুবই পছন্দ করেছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিশ্চিয়ান তার সকল জিনিসপত্র নিয়ে সেই শহর থেকে চলে যাচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে এই শহর এখন আর তার জন্য নিরাপদ নয়, কারণ সবাই তাকে চিনে ফেলেছে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।